Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নেব। তো এভরিডে অর্থাৎ মানডে টু ফ্রাইডে সকাল 7:30টাতে আমরা কিন্তু ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। অ্যান্ড স্যাটারডে অর্থাৎ শনিবার সকাল 7:30টাতে আমরা কিন্তু ডাব্লিউবি মেনকে টার্গেট রেখে মক টেস্টের ক্লাস করে থাকি। তো আগের দিন স্যাটারডে আমি তোমাদেরকে ক্লাস করিয়েছিলাম মক টেস্টের, যারা ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে। অ্যান্ড 6 PM এর যে ভোকাবুলারি ক্লাস সেটা আপাতত স্টপ রয়েছে, আবারও আমরা স্টার্ট করব। সো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো আজকের ক্লাসের টপিক কি? তো আজকে যেহেতু আগের দিন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই টপিকটা স্টার্ট করেছিলাম এবং সেখান থেকে টোটাল আমরা 8টা রুলস কিন্তু কমপ্লিট করেছিলাম। তো যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করছো, যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আগের 8টা রুল না করে থাকো, তো তাদেরকে রিকোয়েস্ট করব আগের ক্লাসটা অবশ্যই দেখবে, নেক্সট আজকের ক্লাসটা কন্টিনিউ করবে। ওকে, তো আজকে আমাদের ক্লাস টপিক কি? তাহলে আজকে আমাদের ক্লাস টপিক হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2। অ্যান্ড এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছ এটা আমাদের সিলেবাস। ডাব্লিউবি মেনের জন্য অনেকগুলো টপিকস কিন্তু আমি তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছি, যেরকমটা জেন্ডার অ্যান্ড নাম্বার, নেক্সট টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচের অনেকটা হয়ে গেছে, কিছুটা বাকি, অ্যান্ড মোডাল ভার্ব। তো এখান থেকে বিশেষ করে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এই 3টে টপিক খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। যারা এই ক্লাসগুলো করোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে গিয়ে ডাব্লিউএপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করো, এই ক্লাসগুলো পেয়ে যাবে এবং সেখান থেকে কন্টিনিউ ক্লাস করতে থাকো। ওকে, সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক রুল নাম্বার 9 দিয়ে। তো রুল নাম্বার 9-এ কি রয়েছে দেখো, বলেছে বাক্যের সাবজেক্ট হিসাবে এনিওয়ান, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নাথিং, সামবডি, সামথিং, সামওয়ান, এভরিবডি, ইচ, আইদার, নাইদার যদি কোনো সেন্টেন্সের এই ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হবে। বোঝাতে পারলাম? তাহলে সাবজেক্ট হিসেবে কে কে থাকছে দেখো, এনিওয়ান, সামওয়ান বা এনিবডি এগুলো। ওকে, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নাথিং, সামবডি। অর্থাৎ এখানে বিশেষ করে একটা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এনি, একটা হলো সাম, আর একটা হলো নো। তো এগুলোর সঙ্গে বডি যুক্ত করো বা থিং যুক্ত করো, যাই যুক্ত করো না কেন, এগুলো যদি আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা কি হবে? সিঙ্গুলার, অর্থাৎ এক বচন। সেই সঙ্গে ইচ বা এভরি, আইদার, নাইদার এগুলো। তো চলো একটু এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝে নিই কি বলেছে। এভরিবডি ইজ হ্যাপি হিয়ার, প্রত্যেকেই এখানে খুশি। তো এভরিবডি এটাই আমাদের সাবজেক্ট ছিল। তো সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, এটা আমাদের কি সাবজেক্ট? সিঙ্গুলার। তো সেই জন্যই কিন্তু এখানে আমরা টেন্স অনুযায়ী কিসের ব্যবহার করলাম? ইজ। হয় অর্থাৎ দেখো, হয় বোঝাতে আমরা কিন্তু দুটো জিনিস ব্যবহার করি, একটা হলো ইজ আর একটা হলো আর, তাই না? আর হস্যই হয় বোঝাতে আমরা কিন্তু এ এম এম ব্যবহার করি। তো এখানে দেখো যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলার হলে আমরা ইজ ব্যবহার করব, আর প্লুরাল বা বহুবচন হলে সেক্ষেত্রে আমরা আর এর ব্যবহার করব। তো এটা যেহেতু সিঙ্গুলার ছিল সেই জন্য আমরা কিসের ব্যবহার করলাম? ইজ। নেক্সট কি বলেছে, নোবডি লুকস টায়ার্ড টুডে। তো এখানে দেখো ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করেছে, কারণ এই যে সাবজেক্ট এটা তো সিঙ্গুলার, সেই সঙ্গে এটা হলো থার্ড পারসন। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে থাকি, যেরকমটা আমরা রুল নাম্বার 1-এ শিখেছিলাম। এই রুলটাই কিন্তু আমরা রুল নাম্বার 1-এ শিখেছিলাম। তো সেই জন্য এখানে আমরা কিসের ব্যবহার করলাম? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সঙ্গে এস বা ইএস। অর্থাৎ আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইলাম যে কর্তা যদি নোবডি থাকে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে অর্থাৎ নোবডি যদি থাকে, তো সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে থাকি। আর হয় বোঝাতে সেক্ষেত্রে আমরা ইজের ব্যবহার করি। অর্থাৎ যে ভার্বটাই আমরা ব্যবহার করব না কেন সেটাকে কি হতে হবে? সিঙ্গুলার হতে হবে, এক বচন। দেখো কি বলেছে, আইদার অফ দিস বাসেস গোজ টুয়ার্ডস
ইউনিভার্সিটি। এই দেখো কি দিয়ে শুরু হয়েছে, আইদার দিয়ে। তো আইদার দিয়ে যদি স্টার্ট হয় তো অনেকের মনে হতে পারে দিস বাসেস, এটা আমাদের সাবজেক্ট। তো বাসেস যেহেতু প্লুরাল অর্থাৎ বহু বচন, তো সেই ক্ষেত্রে আমরা গোর ব্যবহার করব। বহু বচন হলে তো আমরা ভার্বের 1 নম্বর রূপ ব্যবহার করি, বাট এটা কিন্তু আমাদের সাবজেক্ট নয়। এই আইদারকে লক্ষ্য করেই কিন্তু আমাদের ভার্বের ব্যবহার করতে হবে, যেহেতু আইদার দিয়ে স্টার্ট হয়েছে। আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। সেই জন্য আমরা এখানে কিসের ব্যবহার করেছি, গোজ। ক্লিয়ার হলো? চলো নেক্সট রুল, রুল নাম্বার 10। কি বলেছে, নো এবং নান। নো যদি থাকে এবং সেই সঙ্গে যদি নান থাকে, এরপর সিঙ্গুলার নাউন বা আনকাউন্টেবল নাউন থাকলে, অর্থাৎ এই দুটোর পর নো অথবা নানের পর যদি সিঙ্গুলার নাউন বা যদি আনকাউন্টেবল নাউন থাকে, সেক্ষেত্রে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। নো এবং নানের পর যদি প্লুরাল নাউন থাকে, সেক্ষেত্রে কিন্তু ভার্ব প্লুরাল হবে। অর্থাৎ নো এবং নানের পর যদি সিঙ্গুলার কিছু থাকে, ভার্ব সিঙ্গুলার বসাবে। নো এবং নানের পর যদি প্লুরাল কিছু থাকে, ভার্বটাকে প্লুরাল বসাতে হবে। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। নো শপস ওয়ার ওপেন। তো দেখো নো দিয়ে স্টার্ট হয়েছে, আর শপস যেটা, এটা হলো আমাদের নাউন। এবার দেখো এস যুক্ত করা রয়েছে, অর্থাৎ নাউনের সঙ্গে যদি আমরা এস বা ইএস যুক্ত করি, তো সেটা তো বহু বচন হয়। দ্যাট মিনস এটা আমাদের প্লুরাল ছিল, তাহলে আমাদের ভার্বটা যেটা বসাতে হবে সেটাও কিন্তু প্লুরাল। আর তোমরা নিশ্চয়ই জানো ছিল অর্থে আমরা কিন্তু ওয়াজ অথবা ওয়ারের ব্যবহার করি। সিঙ্গুলার হলে সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করি, প্লুরাল হলে সেক্ষেত্রে আমরা ওয়ারের ব্যবহার করি। যেহেতু এটা বহুবচন ছিল, তো সেই জন্য আমরা কি ব্যবহার করলাম, ওয়ার। কোনো দোকানই খোলা ছিল না। নেক্সট কি রয়েছে দেখো, নান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। তো সেক্ষেত্রে নান দিয়ে স্টার্ট হয়েছে, সেই জন্য আমরা কি ব্যবহার করলাম, সিঙ্গুলার ভার্ব ইজ। নান অফ দ্য পেন্স, ভালো করে লক্ষ্য করো, পেন্স যেটা সেটা কিন্তু বহুবচন, বাট স্টার্টে কে ছিল, নান ছিল। তো নান দিয়ে যদি স্টার্ট হয়, সেক্ষেত্রে কিন্তু ভার্বের 1 নাম্বার রূপ, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই রুল নাম্বার 1 যেটা, সেটা কিন্তু অনেকেরই কনফিউশন হয়েছে। তো সেখানে আমি তোমাদেরকে এটাই বুঝিয়েছি, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেক্ষেত্রে আমাদের কর্তা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করি। আর যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা যদি সেকেন্ড পারসন হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র ভার্বের 1 নাম্বার রূপটাকে ব্যবহার করি। ক্লিয়ার? তো এখানে নান দিয়ে স্টার্ট হয়েছে, বাট নান অফ দ্য পেন্স, ভালো করে বোঝো, আমি বলেছি এটার পরে যদি প্লুরাল নাউন থাকে, তাই না, শুধু নো অথবা নান দিয়ে স্টার্ট হলেই হবে না। তো এখানে পেন্স যেটা, সেটা কিন্তু বহুবচন ছিল। তো সেই জন্যই কিন্তু এখানে আমরা ভার্বের 1 নাম্বার রূপ ব্যবহার করেছি। বহুবচন থাকার জন্য, যদি সিঙ্গুলার থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা কিসের ব্যবহার করতাম, রাইটসের ব্যবহার করতাম, অর্থাৎ তখন আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতাম। তো এই যে নান দিয়ে স্টার্ট হয়েছে এবং তারপরে যে নাউন যেটা, সেটা কিন্তু বহুবচন ছিল, সেই জন্যই কিন্তু আমরা ভার্বের 1 নাম্বার রূপটা ব্যবহার করেছি। নান অফ দিস বুকস, ভালো করে লক্ষ্য করো, নান দিয়ে স্টার্ট হয়েছে, দিস বুকস এটাও বহুবচন ছিল। তো বহুবচন হলে সেক্ষেত্রে ভার্বের বহুবচন রূপ যেটা, সেটাকে বসাতে হবে। আর তো আমাদের বহুবচন, তো সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করেছি, আর। এই বইগুলোর মধ্যে একটাও আমার নয়, নান অফ দিস বুকস আর মাইন। চলো নেক্সট রুল, রুল নাম্বার 11। তো দেখো এই যে ভার্বের ব্যবহার, এটা যদি তোমার বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে একটু টেন্সের যে ডিটেলস ক্লাস আমি তোমাদেরকে করিয়েছিলাম, বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট আর পাস্ট যেটা করিয়েছিলাম, সেটা একটু জাস্ট রিভাইজ করে নেবে। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, যারা আগে দেখেছো তাও বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে রিভাইজ করে নেবে। আর যারা দেখোনি, তারা প্লেলিস্টে গিয়ে একটু ক্লাসগুলো দেখে নেবে, বিশেষ করে টেন্সটা, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। আর এই রুলসগুলো আমি বলেছিলাম তোমাদেরকে খাতায় নোট ডাউন করতে, আই হোপ কি তোমরা নোট ডাউন করছো। আর এগুলো নোট ডাউন করো যারা আগের দিনে করোনি, এবং সেই সঙ্গে বাড়িতে বারবার করে রিভিশন দিতে থাকো। দেখো এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রুলস, ওকে, এক্সামের জন্য, যে কোনো এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। চলো নেক্সট রুল, রুল নাম্বার 11। অল যদি আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, ভার্ব সিঙ্গুলার হবে। অল যদি প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, তবে প্লুরাল হবে। অর্থাৎ অল যদি কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, আর কাউন্টেবল নাউনটাকে কি হতে হবে, প্লুরাল। গুলিয়ে যাচ্ছে, চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। দেখো অল এমন একটা জিনিস,
বা এমন একটা ওয়ার্ড এটা সিঙ্গুলার হিসেবেও ব্যবহৃত হয় বা প্লুরাল বা বহুবচন হিসেবেও ব্যবহৃত হয়, ডিপেন্ড করবে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। অলের পর যদি আনকাউন্টেবল নাউন থাকে সেক্ষেত্রে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা হলো সিঙ্গুলার। আর যদি কাউন্টেবল নাউন থাকে, কাউন্টেবল নাউন এবং সেটা যদি প্লুরাল থাকে সেক্ষেত্রে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা কিন্তু প্লুরাল হবে। অর্থাৎ দুরকম ভাবেই আমরা ব্যবহার করতে পারি। অলের পর আমরা সিঙ্গুলার ভার্বও ব্যবহার করি, অলের পর কিন্তু আমরা প্লুরাল ভার্বও ব্যবহার করি। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। দেখো ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো আনকাউন্টেবল, অর্থাৎ যা গোনা যায় না। আর একটা জিনিস মনে রাখবে, যা আমরা গুনতে পারি না তা কিন্তু সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। কি বলেছে দেখো, অল মানি। এবার অনেকের মনে হতে পারে যে ম্যাম মানিটা তো আমরা গুনতে পারি, তাহলে মানিটা আমাদের কাউন্টেবল, যা গণনা করা যায় তা কাউন্টেবল। বাট মানি মানে হলো এক টাকা পয়সা, ভালো করে বুঝবে, মানি কথার অর্থ হলো এক টাকা পয়সা। বাট কিন্তু আমরা যখন গুনি তখন কিন্তু আমরা 1 টাকা 2 টাকা এরকম করে বলি, কখনো কিন্তু পয়সাটাকে উল্লেখ করি না। তো এটাই একটা রিজন বলতে পারো, মানিটা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আনকাউন্টেবল নাউন। তারপরে দেখো আমরা যে ভার্বটা ব্যবহার করেছি সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি। তোমরা নিশ্চয়ই জানো হ্যাজটা আমাদের সিঙ্গুলার ভার্ব আর হ্যাভ হলো আমাদের প্লুরাল ভার্ব, তাই না? হ্যাভটা হলো আমাদের প্লুরাল। তো অলের পর দেখো এখানে ছিল আনকাউন্টেবল নাউন। অলের পর যদি আনকাউন্টেবল নাউন থাকে ভার্বটি কি হবে, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। এবার দেখো প্লুরাল কাউন্টেবল রয়েছে। কাউন্টেবল মানে কি, যা গণনা করা যায়, সেটা সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। তো যদি প্লুরাল থাকে সেই ক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে। দেখো কি বলেছে, অল দ্য স্টুডেন্ট। তো স্টুডেন্টস মানে কি, ছাত্রছাত্রী, তো তাদেরকে আমরা গুনতে পারি, তার মানে কি এটা হলো আমাদের কাউন্টেবল নাউন এবং সেটা কি প্লুরাল, বহুবচন। সেই জন্য আমরা যে ভার্বটা ব্যবহার করলাম সেটা কিন্তু বহুবচন। আর প্রেজেন্ট অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রী হয় উপস্থিত, তো হয় অর্থে আমরা ইজ অথবা আর ব্যবহার করি। যদি বহুবচন হয় সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করে থাকি। চলো নেক্সট রুল নাম্বার 12। আইদার যদি অর ছাড়া এবং নাইদার যদি নর ছাড়া ব্যবহৃত হয় ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। অনেকের মনে হতে পারে যে ম্যাম আইদার অর তো পেয়ার, আইদার অর এই যে কনজাংশনটা আমরা ব্যবহার করছি এটা তো পেয়ার, তো শুধুমাত্র আইদার কেন ব্যবহৃত হবে? তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা শুধু আইদারের ব্যবহার করে থাকি, শুধু নাইদারের ব্যবহার করে থাকি। তো সেটাই বলা রয়েছে, যদি আইদার যদি অর ছাড়া ব্যবহৃত হয় আর নাইদার যদি নর ছাড়া ব্যবহৃত হয় ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। আইদার অফ দিস ইজ পারফেক্ট গিফট ফর রিতা। তো আইদার দিয়ে স্টার্ট হয়েছে, দিস ছিল, দিসটা কিন্তু বহুবচন, তো সেটা দেখে কিন্তু ভার্বকে বসাচ্ছি না, বসাচ্ছি শুধুমাত্র আইদারকে দেখে। তো দেখো আমরা ভার্ব যেটা ব্যবহার করেছি সেটা সিঙ্গুলার। তো আইদার আর নাইদার যদি থাকে, যদি অর অথবা নর ছাড়া থাকে, তো সেক্ষেত্রে আমরা ভার্বটাকে সিঙ্গুলার ব্যবহার করি। নাইদার অফ দিস ইজ দ্য লেটেস্ট ভার্সন। দেখো নাইদার দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে আমরা ভার্ব যেটা ব্যবহার করব সেটা সিঙ্গুলার। ক্লিয়ার? তো প্রেজেন্ট বলে ইজ ব্যবহার করেছি, যদি পাস্ট হতো সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করতাম, তাই না? যদি পাস্ট হতো সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করতাম, ওয়াজ। চলো নেক্সট রুল নাম্বার 13। কোনো সেন্টেন্সে আইদার অর বা নাইদার নর ব্যবহৃত হলে ভার্ব নিকটতম নাউন বা প্রোনাউনের পার্সন ও নাম্বার অনুযায়ী ব্যবহৃত হয়। দেখো এই রুলটা কিন্তু আমরা মক টেস্টে অনেকবার করেছি, অনেকবার আমি তোমাদেরকে বলেছি, যদি কোনো সেন্টেন্সে আইদার অর নাইদার নর থাকে তাহলে কি হলো, আমাদের সেকেন্ড সাবজেক্ট যেটা থাকে সেই অনুযায়ী আমরা ভার্বকে ব্যবহার করে থাকি। সেই রুলটাই এখানে বলছি। কি বলেছে দেখো, আইদার মাই ব্রাদার্স অর মাই সিস্টার। এখানে একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, এটা হলো আমাদের ফার্স্ট সাবজেক্ট যেটা প্লুরাল ছিল, এটা আমাদের সেকেন্ড সাবজেক্ট যেটা কি ছিল, সিঙ্গুলার ছিল, তাই না? এটা আমাদের ফার্স্ট সাবজেক্ট, এটা আমাদের সেকেন্ড সাবজেক্ট। বাট আইদার অর রয়েছে, এখানে দেখো আইদারের সঙ্গে কিন্তু অর রয়েছে। তো যদি আইদার অর থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা নিকটবর্তী যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী আমরা ভার্বকে ব্যবহার করি। আর মাই সিস্টার হলো সিঙ্গুলার, এক বচন, সেই জন্য আমরা যে ভার্বটা ব্যবহার করলাম সেটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার করলাম। বোঝাতে পারলাম? গোয়িং টু দ্য ওয়ার্ক। নেক্সট দেখো কি বলেছি, আইদার মাই সিস্টার অর মাই ব্রাদার্স আর গোয়িং টু ডু দ্য ওয়ার্ক। এখানে দেখো আর এর ব্যবহার করলাম, কেন করলাম? এটা তো সাবজেক্ট 1 ছিল, এটা সাবজেক্ট 1, এটা সাবজেক্ট 2 ছিল। এখানে সাবজেক্ট 2 যেটা আইদার অর দিয়ে কানেক্ট করা হয়েছে দুটো সাবজেক্টকে, তো সাবজেক্ট 2 যেটা ছিল সেটা কিন্তু বহুবচন ছিল, সেই জন্যই কিন্তু এখানে আমরা আর এর ব্যবহার করলাম। আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য তোমরা নিশ্চয়ই জানো সিঙ্গুলার হলে ইজ, বহুবচন হলে আর। চলো নেক্সট রুল নাম্বার 14। শুধু অর বা নর দ্বারা যদি দুটো নাউন
যুক্ত হয়ে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, ভার্ব নিকটতম নাউন বা প্রোনাউনের পারসন ও নাম্বার অনুযায়ী ব্যবহৃত হবে। নাউন বা প্রোনাউন তো অ্যাকচুয়ালি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে আমরা সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করি, অর্থাৎ যে ভার্বটা থাকবে সেটা নিকটবর্তী যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী আমরা ব্যবহার করব। কি কি দ্বারা যুক্ত বলেছি? অর অথবা নর। গুলিয়ে ফেলবে না, বারবার করে রিভিশন করবে। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। রাজু অর রনি। ওকে, কি বলেছি? রাজু অর রনি। দেখো দুটো সাবজেক্ট, এটা এক, এটা দুই। কি দিয়ে যুক্ত? অর দিয়ে যুক্ত। তাহলে সেকেন্ড সাবজেক্ট কে ছিল? রনি। এটা কিন্তু সিঙ্গুলার। ইজ ব্রিঙ্গিং দ্য বুক, তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো সেক্ষেত্রে আমরা এম, ইজ, আর এর যে কোনো একটা ব্যবহার করব। হয় অর্থে আমরা ইজ আর আর এর ব্যবহার করি, যেহেতু আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার ছিল সেই জন্য আমরা ভার্বটা সিঙ্গুলার বসালাম, অর্থাৎ ইজ। নেক্সট দেখো কি রয়েছে, রাজু or his brothers are coming today। দেখো এটা সাবজেক্ট অন, এটা সাবজেক্ট টু, his brothers, অর দিয়ে কানেক্ট করা রয়েছে। বাট এই যে সাবজেক্ট টু নিকটবর্তী, এটা ভার্বের কাছাকাছি এ রয়েছে, আর এটা কিন্তু বহুবচন বা প্লুরাল, সেই জন্য আমরা যে ভার্বটা ব্যবহার করলাম সেটা কি ব্যবহার করলাম? বহুবচন। ক্লিয়ার? গট ইট? কি বলেছে? যদি দুটো সাবজেক্ট অর বা নর দিয়ে যুক্ত হয় তাহলে নিকটবর্তী যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা ভার্বের ব্যবহার করব। নেক্সট রুল নাম্বার 15। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুল, এখান থেকে আমাদের এক্সামে কোশ্চেন আসেই। তো সেটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হতে পারে, এরর হতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও হতে পারে, যে কোনোভাবেই কিন্তু আমাদেরকে এক্সামে দিতে পারে। তো এই রুলগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছে দেখো, এ নাম্বার অফ এর পর প্লুরাল নাউন ও প্লুরাল ভার্ব, আর দি নাম্বার অফ এর পর প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ নাউন যেটা, কি বললাম একটু যদি সংক্ষেপে লিখি, এ নাম্বার অফ, এ নাম্বার অফ, এখানে আমাদের প্লুরাল নাউন হচ্ছে, আবার কি হচ্ছে? প্লুরাল ভার্ব হচ্ছে। বাট যখন আমরা দি নাম্বার অফ ব্যবহার করছি, দি নাম্বার অফ, সেক্ষেত্রে আমাদের নাউনটা প্লুরাল হচ্ছে কিন্তু আমাদের ভার্বটা সিঙ্গুলার হচ্ছে, অর্থাৎ পার্থক্যটা এখানে হচ্ছে। যদি দি থাকে, একটা জিনিস সংক্ষেপে মনে রাখো, দি মানে কি? নির্দিষ্ট, আর নির্দিষ্ট হওয়া মানে আমাদের ভার্ব সিঙ্গুলার, আর এ থাকা মানে কি? একটা থাকা মানে সেখানে কিন্তু আমরা বহুবচন, অর্থাৎ ভার্ব যেটা সেটা বহুবচন ব্যবহার করছি, কারণ তার আগে আমাদের প্লুরাল নাউন থাকছে। আর এখানে প্লুরাল নাউন থাকা সত্ত্বেও আমরা নির্দিষ্ট বোঝালেই সিঙ্গুলার ভার্বের ব্যবহার করছি। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ পাসড ইন দ্য এক্সামিনেশন। এ নাম্বার অফ ছিল, বাট আমাদের নাউন যেটা সেটা বহুবচন ছিল, তা সত্ত্বেও যেহেতু এ নাম্বার অফ দিয়ে শুরু হয়েছে আমরা কিন্তু প্লুরাল ভার্বের ব্যবহার করেছি। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ 100। এখানে দেখো আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি, কেন? কারণ দি নাম্বার অফ দিয়ে শুরু হয়েছিল, বাট আমাদের নাউন যেটা সেটা কিন্তু প্লুরাল ছিল, স্টুডেন্টস। এখানেও স্টুডেন্টস ছিল, এখানেও স্টুডেন্টস ছিল, বাট পার্থক্যটা কোথায়? এ নাম্বার অফ থাকলে বহুবচন ভার্ব, দি নাম্বার অফ থাকলে সিঙ্গুলার ভার্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। চলো নেক্সট রুল দেখে নেবো, রুল নাম্বার 16। কি বলেছে? অন অফ দ্য প্লাস প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব এবং সাম অফ দ্য প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। ওই আগেরটার মতনই, একটু লক্ষ্য করো কি বললাম, অন অফ দ্য, তারপর যদি প্লুরাল নাউন থাকে, বাট আমরা এখানে প্লুরাল নাউন থাকা সত্ত্বেও সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি অন অফ দ্য থাকলে, আর যদি সাম অফ দ্য কথাটা থাকে তারপর যদি প্লুরাল নাউন থাকে তারপর কিন্তু আমরা প্লুরাল ভার্বকে বসাচ্ছি। দেখো চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। অন অফ দ্য স্টুডেন্টস ইজ ইন্টেলিজেন্ট। তো অন এটাই কিন্তু এখানে আমাদের সাবজেক্ট, অন অন মানে এক, সেই জন্য আমরা সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি যেটা হলো ইজ, যদিও আমাদের নাউন যেটা সেটা কিন্তু প্লুরাল থাকছে। নেক্সট কি বলেছি? সাম অফ দ্য স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট। দেখো ভার্ব যেটা সেটা কিন্তু প্লুরাল বসিয়েছি, কারণ কি? সাম অফ দ্য দিয়ে স্টার্ট হয়েছিল। কি দিয়ে স্টার্ট হয়েছে? সাম অফ দ্য। আর এখানে নাউন যেটা সেটা কিন্তু বহুবচনে ছিল। ক্লিয়ার? চলো নেক্সট রুল নাম্বার 17। এটাই কিন্তু ওকে, আর দুটো রুলস রয়েছে, চলো দেখে নিই। রুল নাম্বার 17-এ কি রয়েছে? বলেছে মোর দ্যান অন প্লাস নাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তবে বাক্যের ভার্বটা সিঙ্গুলার হবে, কিন্তু যদি মোর দ্যানের পর টু অথবা থ্রি থাকে আর তারপর যদি নাউন থাকে তাহলে ভার্বটা হবে প্লুরাল। তো এটা সিম্পলি, মোর দ্যানের পর যদি ওয়ান থাকে সিঙ্গুলার ভার্ব বসাবে, মোর দ্যানের পর যদি টু থাকে তাহলে সেক্ষেত্রে
ভার্ব যেটা সেটা বহু বচনে বসাতে হবে। ভার্বটাও কিন্তু এক বচন বহু বচন হয়, সেটাই তো আমরা শিখছি, তাই না? ভার্ব যেটা শুধুমাত্র সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল হয় না, সাবজেক্ট অনুযায়ী আমরা যে ভার্বগুলো ব্যবহার করি সেগুলোও কিন্তু সিঙ্গুলার, সেগুলোও কিন্তু প্লুরাল হয়। তো চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। মোর দ্যান অন, তো অন অন রয়েছে। স্টুডেন্ট, এটা আমাদের সিঙ্গুলার নাউন, এটা আমাদের সিঙ্গুলার নাউন, বাট মোর দ্যানের পর অন ছিল, সেই জন্য দেখো কি লিখেছি, ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তো ওয়াজ মানে কি, ছিল, তো এটা আমরা সিঙ্গুলার বোঝাতেই ব্যবহার করি, তো সেই জন্য এখানে আমরা সিঙ্গুলার ভার্বকে ব্যবহার করলাম। এবার দেখো কি বলেছে, মোর দ্যান টু, টু ছিল, টু বা থ্রি। এবার এখানে দেখো আমাদের নাউন যেটা সেটা কিন্তু প্লুরাল ছিল, তো যখনই একের বেশি হবে তখন কিন্তু তোমার ভার্বটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো আমরা কিসের ব্যবহার করলাম, ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, অর্থাৎ মোর দ্যান টু স্টুডেন্টস, দুজনের বেশি স্টুডেন্টস ক্লাসে উপস্থিত ছিল, তো এখানে কিন্তু আমরা ওয়ার ব্যবহার করলাম যেহেতু এখানে টু ছিল। আর একটা রুল রয়েছে, রুল নাম্বার 18, ফাইনাল রুল বলতে পারো আজকের ক্লাসে। তো আরও 7-8টা রুল আমি তোমাদেরকে করিয়ে দেবো। আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট 25 যে রুলস রয়েছে সেগুলোই করাচ্ছি, তো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো রুল নাম্বার 18 কি রয়েছে দেখে নিই। হাফ অফ নাউন, অর্থাৎ যদি হাফ অফ এর পর কোনো নাউন থাকে, বা এ পার্ট অফ এর পর কোনো নাউন থাকে, এ পার্সেন্টেজ অফ এর পর কোনো নাউন থাকে, এ প্রপোর্শন অফ এরপর যদি কোনো নাউন থাকে, এ মেজরিটি অফ প্লাস কোনো নাউন থাকে, যদি বাক্যের এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তবে লক্ষ্য করতে হয় যে হাফ অফ বা এ পার্ট অফ বা এ পার্সেন্টেজ অফ বা এ প্রপোর্শন অফ বা এ মেজরিটি অফ এর পরে থাকা যে নাউন রয়েছে সেটা সিঙ্গুলার না প্লুরাল। কিছুদিন আগে কিন্তু কেউ একজন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলে যে ম্যাম মেজরিটি যেটা সেটা সিঙ্গুলার না প্লুরাল। যদি আজকে ক্লাস করে থাকো আই হোপ কি ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো কি বললাম, এগুলোর পর যে নাউন ব্যবহৃত হয়েছে সেটা সিঙ্গুলার না প্লুরাল সেটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, যদি নাউনটা প্লুরাল হয় তাহলে ভার্ব কিন্তু প্লুরাল হবে। অর্থাৎ মেজরিটি কিন্তু সিঙ্গুলার হিসেবেও ব্যবহৃত হচ্ছে, প্লুরাল হিসেবেও ব্যবহৃত হচ্ছে, যেরকম আমরা অলের ক্ষেত্রে দেখলাম, অলের রুলটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল। ক্লিয়ার? চলো এবার আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নিই কি বলেছে। দেখো হাফ অফ দ্য পিপিল, দেখো হাফ অফ দিয়ে স্টার্ট হয়েছে, দ্য পিপিল যেটা এটা আমাদের সাবজেক্ট, তো পিপিল যেটা সেটা তো অনেক লোককে বোঝাচ্ছে, দ্যাট মিনস এটা আমাদের বহু বচন। তো এটা যেহেতু বহু বচন অর্থাৎ এরপর যে নাউনটা ছিল, হাফ অফ এর পর যে নাউনটা ছিল সেটা বহু বচন হলো, তাহলে আমরা ভার্ব যেটা সেটাকেও বহু বচন ব্যবহার করব। ওয়ার হ্যাপি উইথ হোয়াট দে হ্যাভ, হাফ অফ দ্য পিপল আর হ্যাপি, অর্থাৎ অর্ধেক পিপল কি ছিল, হ্যাপি ছিল, তাদের যা ছিল সেটা নিয়ে। তো এখানে ছিল অর্থে আমরা কি ব্যবহার করলাম, ওয়ার, বাট এটা কিন্তু আমাদের বহু বচন প্লুরাল ভার্ব ছিল, কারণ কি হাফ অফ এর পর আমাদের যে নাউনটা ছিল সেটা বহু বচনে ছিল, সেই জন্য। নেক্সট দেখো কি বলেছি, এ মেজরিটি অফ দ্য স্টুডেন্টস। তো অনেকের মনে হতে পারে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, যে যেহেতু মেজরিটি রয়েছে আর তার পূর্বে এ রয়েছে মানে সিঙ্গুলার, বাট না, এরপর যে নাউন রয়েছে দেখো, নাউন অফ দ্য স্টুডেন্টস, এটা কিন্তু আমাদের নাউন, নাউন মানে কোনো কিছুর নাম বোঝায়। তো নাউনটা যদি বহু বচন হয় অর্থাৎ প্লুরাল হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভার্বটাও প্লুরাল করতে হবে, ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। দেখো সেই জন্য এখানে লিখেছি ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এ মেজরিটি অফ দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? হাফ অফ প্লাস নাউন, অর্থাৎ এগুলো হাফ অফ, এ পার্ট অফ, এ পার্সেন্টেজ অফ, এ প্রপোর্শন অফ, এ মেজরিটি অফ, এগুলোর পর নাউনটা যদি সিঙ্গুলার থাকে ভার্বকে সিঙ্গুলার বসাতে হবে, আর নাউন যদি প্লুরাল থাকে ভার্বটা কিন্তু প্লুরাল হবে। ক্লিয়ার? তো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি কোনো রুল বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আর ক্লাস ভালো লাগলে লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। আর একটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদেরকে বলবো, যদি ইংলিশ গ্রামারটাকে বেসিক থেকে শিখতে চাও তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে রেগুলার ক্লাস করতে হবে। যারা রেগুলার ক্লাস করো না তাদের জন্য কি বলবো আমি,
মানে এরকমটা কেউ আমাকে কখনো বলো না যে ম্যাম আপনার কাছ থেকে কিছু শিখতে পারিনি, অর্থাৎ আপনার ক্লাস করে শিখতে পারিনি। এরকম কিন্তু অনেকেই বলে, দেখবে বলবে এই টিচার ভালো না, ওই টিচার ভালো না, এরকম আমি দেখেছি। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, দেখো প্রত্যেকটা টিচারই কিন্তু তার বেস্ট লেভেল দিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করে। আর তুমি যদি রেগুলার ক্লাস না করো তাহলে কিন্তু তুমি কোনো টিচারের থেকে কিছুই শিখতে পারবে না। বোঝাতে পারলাম? তো সেই জন্য আরও একবার বলছি, ইংলিশ গ্রামারকে যদি তুমি বেসিক থেকে শিখতে চাও তো সেই ক্ষেত্রে তোমার যে টিচারকে ভালো লাগে তুমি সেই টিচারের কাছেই শেখো। বাট তোমাকে কিন্তু কি করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। এটা কিন্তু মাস্ট, রেগুলার ক্লাস করলে তবেই কিছু শিখতে পারবে। আর নিশ্চয়ই জানো আমাদের ডাব্লিউবিপি এক্সারসাইজ মেনে টোটাল 16 কোশ্চেন, 16টা কোশ্চেন কিন্তু গ্রামার থেকে দিয়েছিল। তো আউট অফ 30 যদি তুমি শুধু গ্রামারটাই শিখে যাও তো সেক্ষেত্রেও কিন্তু 15টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তুমি কিন্তু দিয়ে আসতে পারতে। তো সেক্ষেত্রে গ্রামারটাকে স্ট্রং করো, দেখবে সব কিছু ইজি মনে হবে। ওকে, তো এটাই বলা ছিল। আর যারা এখনো আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হওনি, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। আর সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাস করার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে তো সেক্ষেত্রে লাইক করবে আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। অনেক কিছু আমি কিন্তু টপিকস, অর্থাৎ জানুয়ারি মান্থে আমি তোমাদেরকে করালাম। কি কি করালাম, জানুয়ারি মান্থ কিন্তু আমাদের প্রায় এন্ডের দিকে, ক্লাসটা আমি তোমাদেরকে ডিটেলসে করিয়েছি। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি। অর্থাৎ একটা সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভে আসতে হয়, তো সেগুলো কিন্তু আমরা করেছি। বা মোস্ট ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেটা আমাদের এক্সামে এসে থাকে। তো এগুলো যারা ক্লাসগুলো করনি রিকোয়েস্ট করবো প্লেলিস্টে যাও, ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2022, সেখান থেকে এই ক্লাসগুলো করে নাও। এবং সেই সঙ্গে কিন্তু ডাব্লিউইপি মেনকে টার্গেট রেখেও আমি তোমাদেরকে 2-3টে মক টেস্ট করিয়েছি। যেহেতু উইকলি আমি তোমাদেরকে একটা মক টেস্ট করাচ্ছি, তো যারা দেখোনি দেখে নিতে পারো। যে কোনো এক্সামের জন্য কিন্তু হেল্পফুল, শুধুমাত্র ডাব্লিউইপি মেনের জন্য নয়। ওকে, কলকাতা পুলিশের জন্য হেল্পফুল, বা আমাদের এক্সারসাইজ তো ওটা হয়ে গেল। তো এগুলো কিন্তু তোমাদের জন্য হেল্পফুল, PYQ বেসড কোশ্চেনই করায়। তো যারা দেখো না অবশ্যই দেখবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস, হ্যাপিনেসের সঙ্গে শিখবে। ওকে, সো দেখা হচ্ছে, চলো টাটা বাই। আর হ্যাঁ, যদি কোনো কিছু ডাউট বা কনফিউশন বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে, ম্যাম ইংলিশ গ্রামার কোন বই পড়বো বা কিভাবে পড়বো, কিভাবে স্টার্ট করব, এরকম কিছু নিয়ে ডাউট থাকলে তো সেক্ষেত্রেও কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। চলো টাটা বাই।